ওয়েলকাম বন্ধুরা, বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি ফুটবলের দুর্দান্ত সব আপডেট নিয়ে। ভারতীয় ফুটবলের তো দলবদলের খবর আছে, এছাড়া আইএসএল আজ খেলতে নেমেছিল হায়দ্রাবাদ এফসি এবং বেঙ্গালুরু এফসি। সেই ম্যাচের স্কোর কী হলো? ইস্ট বেঙ্গল কিন্তু কলকাতা লিগ জেতার দোরগোড়া। এছাড়া কিন্তু আনোয়ার আলীকে নিয়ে খবর, তো সব খবর পাবে। তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো দেখে নিই তোমাদের জন্য প্রথমেই কি খবর অপেক্ষা করছে। এবার আইএসএল নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে এক সুখবর পেল হায়দ্রাবাদ এফসি। সমস্ত প্রাক্তন খেলোয়াড়, কোচ এবং সাপোর্টিং স্টাফদের বকেয়া পরিশোধ করে দেওয়ায় ফিফা এবং এআইএফএফ এর কাছে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে জমা পড়া সমস্ত অভিযোগ তুলে নেওয়া হয়েছে। ফলে তৎক্ষণিক ভিত্তিক হায়দ্রাবাদ এফসির উপর যে নিষেধাজ্ঞা ট্রান্সফার ব্যান ছিল সেটাও উঠিয়ে দেওয়া হয়েছে। এআইএফএফ এর পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে সকল পক্ষকে অবহিত করা হয়েছে। অর্থাৎ এখন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাওয়ায় আগামী যে জানুয়ারিতে যে ট্রান্সফার উইন্ডো আছে, শীতকালীন ট্রান্সফার উইন্ডো, সেখানে কিন্তু অন্য ক্লাবে চুক্তিবদ্ধ ফুটবলার কিনতে কিন্তু আর কোনো সমস্যা থাকলো না হায়দ্রাবাদ এফসি। প্রথমেই চলে আসি আইএসএল এর খবর। আর আইএসএল এ আজ কিন্তু নিজেদের ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি খেলতে নেমেছিল হায়দ্রাবাদ এফসির সাথে। জানো, হায়দ্রাবাদ এফসি নানা রকম জটিলতার মধ্যে দিয়ে তারা কোনো রকমের টিম করেছে। তাদের একটা বড় ট্রান্সফার ব্যান ছিল, তো সেই ট্রান্সফার ব্যান উঠে যাওয়ার পর তারা নতুন মালিকানাধীন আন্ডারে সেই নতুনভাবে তারা আইএসএল খেলা শুরু করেছে। তো আজ কিন্তু তাদের সামনে ছিল বেঙ্গালুরু এফসি, আর বেঙ্গালুরু এফসি কিন্তু আজ নিজেদের ঘরের মাঠে 3-0 গোলে হারিয়ে দিল দুর্বল হায়দ্রাবাদ এফসিকে। ম্যাচের একেবারে প্রথম দিকে খেলার 5 মিনিটের মাথায় রাহুল বেকে গোল করে এগিয়ে দেয় বেঙ্গালুরু এফসিকে। খেলার কিন্তু দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে বলা যায় প্রায় 85 মিনিটে গিয়ে সুনীল ছেত্রী পেনাল্টি থেকে 2-0 গোল লিড দেয় বেঙ্গালুরুকে। এবং খেলার স্টপেজ টাইমে সুনীল ছেত্রী আরও একটি গোল করে এবং 3-0 গোলে বেঙ্গালুরু এফসি হায়দ্রাবাদ এফসিকে পরাজিত করে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে এখন আইএসএল এর শীর্ষস্থানে অবস্থান করছে। অন্যদিকে একটু সুপার লিগ কেরালার খবর আসি। সুপার লিগ কেরালাতে কিন্তু গতকাল ম্যাচ ছিল কালিকট এফসি এবং ফোর্সা কোচি এফসির ম্যাচ, এবং সেই ম্যাচ কিন্তু 1-1 গোলে ড্র হলো। ম্যাচের প্রথমার্ধে 42 মিনিটে গনি আহমেদ নিগমের গোলে সৌজন্যে বিরতিতে 1-0 গোলে এগিয়েছিল কালিকট এফসি। কিন্তু দ্বিতীয়ার্ধে 75 মিনিটে সিয়ান্দা এনগুবর গোল করে সমতায় ফেরা ফোর্সা কোচি এফসিকে, এবং শেষ পর্যন্ত ম্যাচের স্কোর কিন্তু 1-1ই থেকে যায় এবং দুই দলই 1 পয়েন্ট করে ভাগ করে নিল। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, আর সেই মতো কিন্তু পূর্ব জল্পনা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে আইএসএল এর অফিসিয়াল পার্টনার হলো কর্ণাটকের মিল্ক ফেডারেশনের দুগ্ধজাত দ্রব্যাদির ব্র্যান্ড নন্দিনী। অর্থাৎ আইএসএল এবার থেকে নন্দিনী আইএসএল নামে কিন্তু সবার কাছে পরিচিত হবে। আগে যেমন ছিল স্পন্সর হিরো আইএসএল, এবারে কিন্তু নতুন আইএসএল স্পন্সর হলো নন্দিনী কোম্পানি, যেটা না এবার থেকে আইএসএল এর নামটাই নন্দিনী ইন্ডিয়ান সুপার লিগ। ভারতীয় মহিলা ফুটবল দলের কোচ হিসেবে কিন্তু নিযুক্ত করা হলো অভিজ্ঞ প্রশিক্ষক সন্তোষ কাশ্যপকে। তার সঙ্গে কিন্তু সহকারী কোচ হিসেবে থাকবে প্রিয়া পিভি, ও গোলরক্ষক কোচ হিসেবে থাকছে রঘুবীর প্রবীণ খানলকর। কোচিং প্যানেল নিয়োগের পাশাপাশি আসন্ন সাব চ্যাম্পিয়নশিপে 29 জনের প্রাথমিক দলও ঘোষণা করা হলো। আগামী 20 সেপ্টেম্বর থেকে এই 29 জন মহিলা ফুটবলারকে নিয়ে গোয়ায় সাব কাপের প্রস্তুতি শিবির শুরু হবে। আগামী 17 থেকে 30 অক্টোবর নেপালের রাজধানী কাঠমান্ডুতে বসবে 2024 সাব চ্যাম্পিয়নশিপের আসর। তো এখন থেকে কিন্তু ভারত এই সাব চ্যাম্পিয়নশিপ মহিলাদের যে কম্পিটিশনটা হবে তাকে কিন্তু পাখির নজর করেছে, এবং সেই মতো কিন্তু তারা গোয়াতে অনুশীলনও শুরু করে দিচ্ছে। আগামী 2025 সালের জানুয়ারি মাস থেকে কিন্তু শুরু হচ্ছে উদ্বোধনী নর্থ ইস্ট ফুটবল লিগ। উত্তর পূর্বে 7 সিস্টার রাজ্য সমূহ এবং সিকিম, এই 8টা রাজ্যের 8টি দলকে নিয়ে শুরু হবে নর্থ ইস্ট ফুটবল ডেভেলপমেন্ট কাউন্সিলের আয়োজিত এই নতুন ফুটবল লিগ। প্রথমবার এই লিগের আয়োজনের দায়িত্ব পেয়েছে অরুণাচল প্রদেশ ফুটবল সংস্থা। গত 27 আগস্ট অরুণাচল প্রদেশের ফুটবল সংস্থার সম্পাদককে দেওয়া চিঠিতে এই ব্যাপারে অবহিত করেছেন এআইএফএফ অনুমোদিত নর্থ ইস্ট ফুটবল ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি লালং হিং লোভা হমার। উত্তর পূর্বে প্রত্যন্ত অঞ্চলে ফুটবলারদের সর্বভারতীয় ফুটবল মহলে নজরে আনতে এই লিগের কিন্তু আয়োজন করছে নর্থ ইস্ট ফুটবল ডেভেলপমেন্ট কাউন্সিল, কিন্তু এই লিগের আয়োজন করছে। এবার একটু ভারতীয় ফুটবলে কিছু ট্রান্সফার নিউজের খবর আসে। একটা সময় ভারতীয় ফুটবল কিন্তু কাপাতো সালগাঁওকর স্পোর্টিং ক্লাব, গোয়ার এই ফুটবল ক্লাব কিন্তু ভারতীয় ফুটবলের একাধিক ট্রফি জিতেছে। যেমন তারা
আই লিগ জিতেছে তেমন কিন্তু তারা জিতেছিল ফেডারেশন কাপও। ভারতীয় ফুটবলে একটা নামধারী ক্লাব ছিল এই সালগাঁওকর স্পোর্টিং ক্লাব, কিন্তু এই মুহূর্তে সেই ক্লাব উঠে গেছে তোমরা জানো, এবং নতুন করে কিন্তু আরও একটি ক্লাব কিন্তু আসতে চলেছে গোয়াতে, এবং সেই গোয়ায় নবগঠিত ক্লাবের নাম হচ্ছে ক্লাব ডে সালগাঁওকর, এবং সেই সালগাঁওকরের প্রধান কোচ নিযুক্ত করা হলো সেই রাজ্যেরই প্রাক্তন ফুটবলার কিনান আলমেইদাকে। মাত্র 32 বছর বয়সী কোচ হিসাবে কেরিয়ার শুরু করছেন। একাদা ভারতীয় অনূর্ধ্ব 23 দলে খেলা এই রাইট ব্যাক শেষ 2020-21 মরশুমে চার্চিল ব্রাদার্সের হয়ে খেলেন কিনান। সালগাঁওকর স্পোর্টস ক্লাবের যুবদল থেকে উঠে এসেছিলেন কিনান আলমেইদা। ভারতীয় ফুটবলে অনেক সাফল্য অর্জন করা এই ক্লাব এখন অতীত। এই মরশুমে সেই সালগাঁওকরের কর্ণধার শিবানন্দ সালগাঁওকরের ভাই দত্তরাজ প্রতিষ্ঠা করেছেন ক্লাব ডে সালগাঁওকর। এই ক্লাবেরই হটসিটে আসন্ন গোয়া প্রো লিগে দেখা যাবে গোয়ার এই চার্চিল ব্রাদার্স খেলা, ভারতে অনূর্ধ্ব 23 খেলা এবং সালগাঁওকরের যুবদল থেকে উঠে আসা প্রাক্তন ফুটবলার কিনান আলমেইদাকে ক্লাব ডি সালগাঁওকরের কোচ হিসাবে। আইএসএল এ কেরল ব্লাস্টার্স ম্যাচে কিন্তু চোয়ালে চোট পেয়ে 6 থেকে 8 সপ্তাহ মাঠের বাইরে চলে গেলেন পাঞ্জাব এফসির স্লোভানিয়ান স্ট্রাইকার লুকা মাতসেন। কোচিতে এই ম্যাচে রাহুল কেপির করা ডেঞ্জারাস প্লে জেরে চোট পান লুকা, তার চোয়ালে অস্ত্রোপচার করতে হবে বলে জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে, এবং যেটা পাঞ্জাব এফসির মতন দলের কাছে কিন্তু একটা বড় ধরনের ক্ষতি, কারণ লুকা মাতসেন দলের একজন শুধু ভরসাও না, দলের অধিনায়কও। তো ফুটবলারকে 6 থেকে 8 সপ্তাহ না পাওয়ায় কিন্তু পাঞ্জাব এফসির কাছে একটা খুব বড় ক্ষতি বলা যায় আইএসএল এর জন্য। চলতি মরশুমে প্রথম বিদেশি হিসাবে নিজের দলে কিন্তু সই করাচ্ছে হায়দ্রাবাদ এফসি, এবং এই ফুটবলারটি হলো ব্রিটিশ জাপানি উইঙ্গার সাই গডার্ডকে। এই ফুটবলার কিন্তু জাপানের অনূর্ধ্ব 16 জাতীয় দলের হয়ে 8 ম্যাচে 2 গোল করেছে। এছাড়া 27 বছর বয়সী এই ফুটবলার মুম্বাই সিটি এফসি, উড়িষ্যা এফসির মতন আইএসএল দলে খেলার অভিজ্ঞতা আছে। ইতালির বেনেভেন্তো, সাইপ্রাসের পাফোস, অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্স, আমেরিকার ডেট্রয়েট সিটির মতো দলে খেলেছেন। এই টটেনহাম হটস্পার একাডেমির প্রোডাক্ট। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং কিন্তু তাদের নতুন বিদেশি চয়েস করে ফেললো, এবং নতুন বিদেশি আসতে চলেছে ফ্রান্স থেকে। আব্দুল কাদেরই পরিবর্তন হিসাবে নুনো রেইজের চুক্তিটা বাস্তবায়িত না হওয়ার পর এবার সেই জায়গায় ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্ট ওগিয়ারকে দলেভুক্ত করতে চলেছে মোহামেডান স্পোর্টিং। এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না হলেও ক্লাবের অভ্যন্তরে কয়েকটি সূত্র থেকে এমনই খবর পাওয়া যাচ্ছে। বয়স একটু বেশি, 35 বছর বয়সী ওগিয়ার ফ্রান্স লিগ 2 এর ক্লাব ক্লারামেন্টের বিগত 6 বছর ধরে খেলছে। এছাড়া 3 বছর আগে ক্লারামেন্ট লিগ 2 থেকে লিগ 1-এ তুলতে বড় ভূমিকা নিয়েছিলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। লিগ 1-এ কিন্তু এই ফুটবলারটি কিন্তু 70টার ওপর ম্যাচ খেলেছে, মানে বুঝতেই পারছো ফ্রেঞ্চ লিগে 70টা ম্যাচ খেলা কিন্তু মুখের কথা না। যথেষ্ট একটা টাফ লিগ ফ্রেঞ্চ লিগ, এবং ইউরোপের যে কটা টপ 5 লিগ আছে তার মধ্যে কিন্তু ফ্রেঞ্চ লিগ অন্যতম। তো এরকম একটা লিগ খেলেছে। এছাড়া কিন্তু তিনি একাধিক ইউরোপের ক্লাবে খেলেছে এবং অলিম্পিক লিওর একাডেমি থেকে উঠে এসেছে। ওগিয়ে নিজের কেরিয়ারে পুরোটাই স্বদেশের ক্লাবগুলোতে খেললেও কিন্তু মাঝে কিন্তু তিনি ইউরোপের ক্লাবগুলোতেও খেলেছেন, এবং এবারে কিন্তু তিনি জার্সি গায়ে চাপাতে চলেছেন মোহামেডান স্পোর্টিংয়ের। এখন দেখার মোহামেডান স্পোর্টিংয়ের জার্সি গায়ে এই ফ্রেঞ্চ ডিফেন্ডার কতটা ভালো ফুটবল খেলতে পারে। আরও এক ভারতীয় ফুটবলারকে কিন্তু এবার ইউরোপে খেলতে দেখা যাবে, এবং অ্যান্ডোরাতে নামদারি এফসি থেকে এই মরশুমে ইন্টারকাশিতে এসেছিলেন ভারতের অনূর্ধ্ব 20 জাতীয় দলে খেলা প্রাক্তন স্ট্রাইকার হরমনপ্রীত সিং। কিন্তু 20 বছর বয়সী এই পাঞ্জাবি ফুটবলারকে অ্যান্ডোরার প্রথম সারি ক্লাব ইন্টার এসকালাদেসে লোনে পাঠাচ্ছে ইন্টারকাশি ইউনাইটেড। পাঞ্জাব এফসির একাডেমি থেকে উঠে আসা হরমনপ্রীত কিন্তু ইন্ডিয়ান অ্যারোজ, ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু এফসিতেও খেলেছেন। 2018 থেকে 2020 সালের মধ্যে অনূর্ধ্ব 20 জাতীয় দলের 14টি ম্যাচ খেলতে দেখা গেছে এই ফুটবলারটিকে। এবার বিদেশি লিগে খেলতে দেখা যাবে তাকে। কিছুদিন আগে মালাওয়ালি ডিফেন্ডার সাচু সিবিকো ইন্টার এসকালাদেসে লোনে পাঠিয়েছিল ইন্টারকাশি। সেখান থেকে অ্যান্ডোরা লিগে সর্বোচ্চ গোলদাতা ডেমি বেলারাঙ্গাকে নিজেদের দলে নিয়েছে বেনারসের দল ইন্টারকাশি। এখন দেখা যাক যে এই দুই ভারতীয় ফুটবলার ইউরোপে গেছে, ইউরোপে গিয়ে কতটা ভালো ফুটবলের ছাপ রাখতে পারে হরমনপ্রীত এবং সাচু সিবি। গত মরশুমে ইস্টবেঙ্গলে এসেই কিন্তু নয়নের মণি হয়ে উঠেছিলেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডন এলসে, এবং ডুরান্ট কাপে তিনি দুর্দান্ত পারফরমেন্স করে। তারপর ডুরান্ট ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সাথে ম্যাচ খেলতে গিয়ে তার কিন্তু গুরুতর চোট লাগে, এবং সারা সিজনের জন্য তিনি কিন্তু ছিটকে যান। সেই জর্ডন এলসে কিন্তু এবারে ক্লাব ছাড়লেন, এবং তিনি ইস্টবেঙ্গল ছেড়ে কিন্তু নিজের দেশে ফিরে গেলেন অস্ট্রেলিয়া এ লিগ খেলতে, এবং সেখানকার ক্লাব অ্যাডিলেড ইউনাইটেড এফসিতে কিন্তু সাইন করলেন। তো জর্ডন এলসে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের
মনের কিন্তু মণিকোটে অবশ্যই গেঁথে গেছে, কেননা গত মৌসুমে তার পারফরমেন্স প্রতিটা ইস্টবেঙ্গল সমর্থকদের মণিকোটায় রয়ে গেছে। এখন জর্ডন এলসে খেলবে অস্ট্রেলিয়ার এ লিগে অ্যাডিলেড ইউনাইটেড এফসিতে, তো অবশ্যই জর্ডন এলসের জন্য শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। আগামীকাল ইস্টবেঙ্গল কিন্তু খেলতে নামছে কলকাতা ফুটবল লিগের ম্যাচে। দুর্দান্ত ছন্দে থাকে ইস্টবেঙ্গলের সামনে মোহামেডান স্পোর্টিং। খেলাটি হবে নৈহাটি স্টেডিয়ামে। এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল 14 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে কিন্তু লিগের শীর্ষস্থানে অবস্থান করছে। ইস্টবেঙ্গলের আর 3টে খেলা বাকি আছে এবং এক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু 6 পয়েন্ট পেলেই লিগ জিতে যাবে, এরকম একটা পরিস্থিতিতে খেলতে নামছে মোহামেডান স্পোর্টিংয়ের সাথে। আর ইস্টবেঙ্গলের পেছনে আছে 4 পয়েন্ট পেছনে থাকা ডায়মন্ড হারবার এফসি। তো ইস্টবেঙ্গল কালকে জিতলে কিন্তু লিগ জয়ের অনেকটাই দৌড়গড়ে পৌঁছে যাবে এবং কালকে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে, কারণ ইস্টবেঙ্গল এই মৌসুমে এখন পর্যন্ত যা পারফরমেন্স করেছে, তো ইস্টবেঙ্গল কিন্তু কলকাতা লিগে বাকি দলগুলো ধরাছোঁয়ার বাইরে আছে। তবে এই ডার্বি কিন্তু একটা অন্য মাত্রা নিতে পারে, কেননা মোহামেডান স্পোর্টিংকে দেখেছি আমরা মাঝে মাঝে যে তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে, আর যখন নাকি একটা ডার্বি ম্যাচ হয় তখন কিন্তু কোন দল এগিয়ে আছে কোন দল পিছিয়ে থাকে সেটা কখনোই বলা যায় না। তো ইস্টবেঙ্গলের কালকে কিন্তু একটা কঠিন লড়াই বলা যায় মোহামেডান স্পোর্টিংয়ের সামনে। অন্যদিকে ইস্টবেঙ্গল যুব দল বা ইস্টবেঙ্গলের রিজার্ভ দলকে বলতে পারো যেভাবে পারফরমেন্স করছে সেটা কিন্তু বাকি দলগুলোর কাছে একটা শিক্ষণীয় ব্যাপার। বিশেষ করে ইস্টবেঙ্গল সিনিয়র দলের কাছে কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার যে ইস্টবেঙ্গল সিনিয়র দলের দায়বদ্ধতা কিন্তু সেভাবে চোখে পড়ছে না দলের জার্সি গায়ে বা দলের প্রতি। কিন্তু ইস্টবেঙ্গল যুব দল প্রতিটা ম্যাচে যেভাবে দলের প্রতি দায়বদ্ধতা দেখাচ্ছে তাতে কিন্তু ইস্টবেঙ্গল সিনিয়র দলের কিন্তু শেখা উচিত ইস্টবেঙ্গলের এই রিজার্ভ দলের থেকে, কারণ ইস্টবেঙ্গল রিজার্ভ দল প্রতিটা ম্যাচে কিন্তু নিজেদেরকে 100% উজাড় করে দিচ্ছে। ম্যাচে যদি পিছুও থাকে সেখান থেকে কিন্তু তারা প্রচুর দলের জন্য কিন্তু বলা যায় প্রচুর আক্রমণ করছে বিপক্ষের উপর এবং সেখান থেকে তারা কিন্তু পিছিয়ে থাকা অবস্থাতে গোল তুলে নিয়ে আসছে এবং গোল করে ম্যাচ জিতছে, যেটা নাকি ইস্টবেঙ্গল সিনিয়র দল যারা আইএসএলে খেলছে তাদের মধ্যে তার শিকিভাবও দেখা যাচ্ছে না, সেই দায়বদ্ধতাও দেখা যাচ্ছে না। কোটি কোটি টাকা নিচ্ছে ইস্টবেঙ্গল সিনিয়র দলের ফুটবলাররা, কিন্তু সেই দায়বদ্ধতা কোথাও যেন একটা অভাব। তাছাড়া কিন্তু দলের মধ্যে একটা বলা যায় কম্বিনেশনের অভাবও আছে সিনিয়র দলে, কিন্তু জুনিয়র দলকে নিয়ে কিন্তু দুর্দান্ত কাজ করছে বিনু জোস। ইস্টবেঙ্গল যুব দল থেকে যেই ফুটবলাররা ভালো করছে বিশেষ করে মনতোষ চাকলাদার বা হীরা মণ্ডল, অবশ্যই হীরা মণ্ডলের নাম তো বলতেই হবে, কারণ প্রতিটা ম্যাচে তার পারফরমেন্স কিন্তু চোখে পড়ছে এবং তিনি কিন্তু এই মুহূর্তে আইএসএল এর দলে ঢোকার কিন্তু কড়া নাড়ছে বলা যায়। তো ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনের যে অবস্থা তাতে হীরা মণ্ডলকে কেন এখন পর্যন্ত ইস্টবেঙ্গল সিনিয়র দলের কোচ কার্লোস কুয়াদ্রা সিনিয়র দলে ডাকছে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে আমার মনে হয় হীরা মণ্ডল এই মুহূর্তে যা পারফরমেন্স করে আসছে প্রতিটা ম্যাচে যে দায়বদ্ধতা দেখাচ্ছে, ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাদের উচিত এক্ষুনি হীরা মণ্ডলকে ইস্টবেঙ্গল সিনিয়র দলে ডাকা, তার পারফরমেন্সকে মান্যতা দেওয়া। অন্যদিকে ইস্টবেঙ্গল জুনিয়র দল কিন্তু বা রিজার্ভ দল যেটাই বলা যায় সেই দল কিন্তু অন্যরকম একটা লেভেলেরই ফুটবল খেলছে এবং দলের প্রতি প্রতিটা ফুটবলার দায়বদ্ধতা, যেটা নাকি সিনিয়র দলের কাছে কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার। আর সবশেষে আসি একটু আনোয়ার আলীর খবরে। অবশেষে কিন্তু আনোয়ার আলী এনওসি পেয়ে গেল। আমি আগে থেকেই বলে এসেছি যে আনোয়ার আলীকে খেলতে হলে ইস্টবেঙ্গলে খেলতে হবে, ফিফার নিয়ম যা বলে, আর সেটাই কিন্তু হলো। প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু আজ জানিয়ে দিল যে আনোয়ার আলী সম্পূর্ণ মুক্ত ফুটবলার এবং সে তার নিজের পছন্দ মতন ক্লাবে সই করতে পারে এবং সেই কারণে কিন্তু আনোয়ার আলীর আর ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলার কোনো বাধা রইল না। আগামী 22 তারিখ ইস্টবেঙ্গলের যে ম্যাচ আছে কেরালা ব্লাস্টার্স ম্যাচ, সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে আনোয়ার আলীকে এবং আনোয়ার আলী কিন্তু যে সাসপেনশন ছিল সেটা উঠে গেল। এক্ষেত্রে পরবর্তী একটা হিয়ারিং হবে, সেই হিয়ারিংয়ে কিন্তু পরবর্তী আলোচনা হবে আনোয়ার আলীর চুক্তিটা বৈধ ছিল কি অবৈধ ছিল সেসব নিয়ে। কিন্তু এই মুহূর্তে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু জানিয়েছে যে আনোয়ার আলীর যেই মোহনবাগানের সাথে লোন ডিলটা ছিল সেই লোন ডিল কিন্তু নতুন করে কোনো কন্ট্রাক্ট করেনি মোহনবাগান সুপার জায়ান্ট এবং সিআরএস। মোহনবাগানের সাথে আনোয়ার আলীর যে লোন ডিলটা ছিল সেই লোন ডিলটা কিন্তু মোহনবাগান কখনোই নতুন করে চুক্তি করেনি এবং এছাড়া সিআরএস রেজিস্ট্রেশনও মোহনবাগান সুপার জায়ান্ট করেনি আনোয়ার আলীর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলে আসতে আর কোনো বাধা রইল না আনোয়ার আলীর। এখন পরবর্তী আরেকটা হিয়ারিং হবে, সেখানে আনোয়ার আলীকে নিয়ে আবার আলোচনায় বসবে যে আনোয়ার আলীর যে চুক্তিটা ছিল বা চুক্তিটা ভেঙে বেরিয়েছে সেটা বৈধ কি অবৈধ সেটা নিয়ে পরবর্তী সময় আলোচনা হবে। তবে বলতে পারি এই মুহূর্তে আনোয়ার আলীকে কিন্তু শাস্তি দিতে গেলে বা ইস্টবেঙ্গল ক্লাবকে শাস্তি দিতে গেলে ফেডারেশন কিন্তু নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারবে, কেননা ফিফার গাইডলাইন বা ফিফার রুলস যা বলছে সেটা কিন্তু কখনোই আইএফএফ মানেনি। সেক্ষেত্রে ফিফার বিরুদ্ধে গেলে ফেডারেশন কিন্তু বড় ধরনের প্রবলেমে পড়তে পারে। সেক্ষেত্রেই আনোয়ার আলীকে এনওসি দিয়ে দেওয়া হলো।
তো এখনকার মতন খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো পরের ভিডিওতে। যাওয়ার আগে বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছে তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।